সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ৭ম শ্রেণী গণিত বিষয়ে ভগ্নাংশের গসাগু ও লসাগু যে অধ্যায়টা আছে, পৃষ্ঠা হচ্ছে ৬৮ থেকে ৭০ পৃষ্ঠা। আর টপিকটা হচ্ছে আজকে ভগ্নাংশের গুণিতক নির্ণয়। আমরা সবাই জানি আমরা যে আগের লেসনগুলোতে যে গসাগুটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই কাজগুলো আমরা অলরেডি কাভার করে ফেলেছি। আজকে আমরা নতুনভাবে যে ভগ্নাংশের গুণিতক যে নির্ণয় অর্থাৎ যে লসাগু যে বের করার যে নিয়মগুলা, ধারণাগুলা আজকে আমরা এই লেসনের মাধ্যমে আজকে আমরা সবাই শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তোমার বন্ধু-বান্ধবদের সাথে এই লেসনের এই যে চ্যানেলগুলোতে যে লেসনগুলো আছে এগুলো শেয়ার করে আমার যে পরবর্তী যে লেসনগুলোতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তো শুরু করি। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে খুব একটা কমন একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে লসাগু নির্ণয় করে আমাদের কি লাভ? হুম? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনে, মনে চিন্তা করো। তারপরে প্রশ্নটা হচ্ছে লসাগু ব্যবহার করে আমরা বাস্তব জীবনে কি, কি ধরনের সমস্যার সমাধান করতে পারি? তো এটাও একটা চিন্তার বিষয়। তারপরে প্রশ্নটা হচ্ছে তোমাদের মধ্যে কে, কে ট্রাফিক লাইট দেখেছো? হ্যাঁ? তো ট্রাফিক লাইটটা যদি দেখি আমি এভাবে, এই যে এটা হচ্ছে আমরা সচরাচর দেখে থাকি এই ধরনের লাইট। তো এই ৩ টা কোয়েশ্চেন করার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যদি নিচে যদি এই যে পড়ে শোনাই, তোমরা কি জানো কিভাবে পুরো একটি শহরে কখন কোন সিগন্যালে কোন লাইট হবে এটা কিভাবে নির্ধারণ করা হয়? হুম? তো এইটা হচ্ছে এসব সকল সিদ্ধান্ত লসাগু করার মাধ্যমে নির্ধারণ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে অনেকেই অ্যা মন এই বিষয়টা মনে হয় বিশ্বাস হইতে পারে, নাও হইতে পারে। আসলে কিন্তু বাস্তবে কিন্তু আমরা এই যে লসাগুটা শিখতে যাচ্ছি আমরা, এগুলোর মাধ্যমে কিন্তু বড়, বড় শহরে যে অনেক যে ট্রাফিক যে লাইটগুলো আছে এগুলো এই হিসাবটা এই লসাগুর হিসাবের মাধ্যমে কিন্তু এই ট্রাফিক লাইটগুলো কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলো কিন্তু এভাবে দেয়া হয়ে থাকে। তো বাস্তব জীবনে আমরা এভাবে কাজে লাগাতে পারি। তো যেকোনো অধ্যায়ের শুরুতে আমরা আমাদের যে উদ্দেশ্যটা আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের আরো বুঝতে এবং আগ্রহ তৈরি করতে আমাদের সহায়তা করে। তো এখানে যেটা লেখা আছে ভগ্নাংশে গুণনীয়ক নির্ণয় তো আমরা শিখলাম। কিন্তু আমরা যদি ভগ্নাংশে যে লসাগু নির্ণয় করতে যদি চাই তাহলে ভগ্নাংশের গুণিতক নির্ণয় কিভাবে করে তা আগে জানতে হবে। তো আমরা ভগ্নাংশের গুণিতক নির্ণয় করার জন্য কাগজ দিয়ে একটা কাজ শুরু করি। যেভাবে যে গসাগু নির্ণয়ের শুরুতে আমরা যে টেক্সট বইয়ে যে একটা কাগজ ভাঁজ করে যে একটা খেলা ছিল, গেম, এই জাতীয় আমরা এখানেও এইভাবে একটু দেখার চেষ্টা করব। তো ১ম এ এরকম একটা লম্বা কাগজ যদি নিই, তো কাগজটা যদি সমান যদি এইভাবে যদি ২ ভাগে যদি ভাগ করে যদি কেচি দিয়ে যদি কাটি, তাহলে আমরা এইভাবে ২ টা খণ্ড পাবো। তো এই ২ টা খণ্ড, প্রত্যেকটা খণ্ড হচ্ছে এই যে মূল কাগজের ২ ভাগে ১ অংশ। এইটাও ২ ভাগে ১ অংশ, এটাও ২ ভাগে ১ অংশ। তারপরে ছবিটা হচ্ছে আমরা এইভাবে কয়েকটা আরো এইভাবে কাগজ নিয়ে এভাবে পুরো কাগজটা যদি ২ ভাগে ২ ভাগে যদি ভাগ করে যদি কেটে যদি এভাবে ভাঁজ, ভাঁজ করে যদি ২০ টা খণ্ডে যদি আমরা যদি তোমাদের টেক্সট বই অনুযায়ী ২০ টা খণ্ডে যদি কেটে যদি এভাবে যদি ভাঁজ করি তাহলে কিন্তু এইভাবে দেখাবে আরকি, হ্যাঁ? তারপরে আরেকটা কাগজ নিয়ে যদি আমরা যদি ৩ টা আ টুকরা অথবা ৩ ভাগে ভাগ করে যদি আমরা কেচি দিয়ে কাটি তাহলে ঠিক একইভাবে এরকম ৩ টা টুকরা অথবা ৩ টা ভাগ পাবো। যেটা প্রত্যেকটা অংশের হচ্ছে এই মূল কাগজে ৩ ভাগে ১ অংশ। এটাও ৩ ভাগে ১, এটাও ৩ ভাগে ১, এইটাও ৩ ভাগে ১। আবার তোমরা একটা জিনিস দেখো, এই ৩ ভাগে ১ টাকে যদি আমরা যদি আবার যদি এখান থেকে যদি আ আমি আবার বলি, এই ৩ ভাগে ১ অংশটা যদি আবার যদি এখানে যদি ৩ টা ভাগে যদি ভাগ করে যদি আমরা যদি কেচি দিয়ে কাটি, তাহলে এইভাবে ২০ টা অ্যা খণ্ডে যদি খণ্ডিত করে যদি কাটি, তাহলে এভাবে আমরা ভাঁজ করে রাখতে পারি, হ্যাঁ? তারপর ঠিক আরেকটা যদি এই ধরনের কাগজ নিয়ে যদি ৪ টা ভাগে ভাগ করে যদি আমরা যদি ৪ টা অংশ পাবো, যেটা প্রত্যেকটা অংশ হচ্ছে মূল কাগজ বলতে এই যে ১ম যে মূল কাগজে ৪ ভাগে ১ অংশ আমরা
চিহ্নিত করতে পারি। ঠিক একইভাবে এই ৪ ভাগে ১ অংশটাকে যদি আমরা যদি আবার এই যে ৪ টা ভাগে যদি ভাগ করি, এইভাবে যদি আমরা যদি ২০ টা অ্যা খন্ডে অথবা ২০ টা ভাঁজে যদি আমরা যদি এভাবে কেটে যদি রাখি তাহলে এই ভাঁজটা হচ্ছে একদম আমরা এখানে ধরে নিতে পারি এই যে ২০ টা খণ্ড আছে এখানে ৪ ভাগের ১ অংশ ২০ টা খণ্ড আছে। তো এই কথাগুলো বলছি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের যে টেক্সট বইয়ে যেই ভগ্নাংশ গুণিতক নির্ণয়ের যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো থেকে আমি এভাবে অ্যা কথাগুলো একটু বলার চেষ্টা করছি যেন তোমরা একটু সহজে বুঝতে পারো, হুম? তারপরে কাজটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবার ১ম এই তোমরা ২ ভাগে ১ আকারে খণ্ডগুলো নাও। খণ্ডগুলোকে ক্রমান্বয়ে পাশাপাশি সাজাবে। যে আমরা ১ম যে ছবিটা যে কাগজটাকে ২ ভাগে ১ অংশে আমরা কাটলাম এটাকে বলতেছে নিতে। তো এইভাবে যদি নিই তাহলে আমরা একটা এই যে ২ ভাগে ১ অংশর এই যে কাগজটা এভাবে নিলাম। আবার যদি আরেকটা তো এখানে বলা হচ্ছে আমরা আরেকটু ব্যাকে যাই। এখানে কি বলা হচ্ছে, "প্রথমে একটি খণ্ড বসাও।" এই যে আমরা একটা খণ্ড বসালাম, কি পেলে? তো একটি খণ্ড থাকলো যেটি মূল কাগজের ২ ভাগের ১ ভাগ। তো এইটা আমরা সবাই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে এবার আরেকটি খণ্ড নিয়ে ডান পাশে বসাও। এই যে আরেকটা খণ্ড নিয়ে ডান পাশে বসালাম। এবার কি হলো? দুটি এই যে ২ ভাগে ১ অংশ কাগজ, ২ ভাগে ১ অংশ কাগজ। মানে মূল কাগজের ২ ভাগে ১ অংশ এরকম ২ টা কাগজ যদি পরপর যদি আমরা যদি পাশাপাশি রাখি, তাহলে দুটি ২ ভাগে ১ পাশাপাশি বসেছে। এখন একটি কাগজ এনে দেখো। মানে এই ফুল কাগজটা আমাদের ১ম যে একটা কাগজটা এনে দেখো। এই যে আমরা আনলাম এখন এই দুটি মিলে একটি কাগজে সমান হয়ে গেছে। এই যে দেখো, এই যে এই কাগজটাকে ১ম এ আমরা যেভাবে ২ ভাগ করছি সেটাই কিন্তু বলা হচ্ছে এখন এই যে আমরা যদি ২ ভাগে ১, ২ ভাগে ১ যদি বসাই দিই তাহলে একটা কাগজ হয়ে গেল। হ্যাঁ? তো কারণ দুটি ২ ভাগে ১ পাশাপাশি বসা মানে বলছে এখানে ২ ভাগে ১ এর মানে হচ্ছে গুণ। ২ গুণ হয়েছে। অর্থাৎ ২ ভাগে ১ গুণ ২ ব্র্যাকেট ক্লোজ ১ এই ১ টা কিভাবে আসলো? এই যে ২, ২ যদি কেটে ফেলি তাহলে ১ অংশ বা ১ অংশ বা মূল কাগজের সম্পূর্ণ অংশ যেটা আমরা বলছি। তো এইভাবে যদি পরপর যদি বামে ডানে যদি ২ টা যদি এভাবে ২ ভাগে ১ অংশ কাগজ, ২ ভাগে ১ অংশ কাগজ যদি রাখি, তো সেটাকে বলছে হচ্ছে দুটি ২ ভাগে ১ পাশাপাশি বসা মানে অর্থ হচ্ছে ২ ভাগে ১ গুণ ২, হ্যাঁ? গুণ হওয়া। তো গুণ হইলে আবার যদি এই ২, ২ যদি কেটে দিই তাহলে আবার যে আমরা যে ১ম যে কাগজটা একটা কাগজ বা মূল কাগজের সম্পূর্ণ অংশটা আমরা পাই। সেটা এভাবে তোমাদের টেক্সট বইয়ে এভাবে বলা আছে, হ্যাঁ? এভাবে কাগজের ২ ভাগে ১ খণ্ডকে পাশাপাশি বসানোর মানে হলো প্রতিবার গুণ করে যাওয়া। তো আমরা এই যে ২ বার বসালাম, আরেকবার বসাবো, ৩ বার বসাবো, ৪ বার বসাবো। এভাবে পরপর এই ২০ টা খণ্ডে আমরা যে কাগজটাকে কাটলাম, সেভাবে যদি পরপর বসাই তখন বলা হচ্ছে এটাকে এভাবে কাগজের ২ ভাগে ১ খণ্ডকে পাশাপাশি বসানোর মানে হলো হচ্ছে প্রতিবারই এই যে উপরে যে গুণ যেভাবে দেখা হয়েছে এভাবে গুণ করে যাওয়া। তাহলে এভাবে ক্রমান্বয়ে মোট ২০ টি খণ্ড বসাও। তো আমরা ২০ টি খণ্ডে খণ্ডিত করলাম আগের যে ছবিতে। বসাও এবং এর পরিপ্রেক্ষিতে নিচের ছকটা আমরা কি করব? পূরণ করব। তো পরের পৃষ্ঠায় একটু দেখি। এই যে আমরা দেখতেছি এই যে ১ম এ একটা বসালাম, তারপর ২ টা, তারপর পরপর এইভাবে যদি বসাই তাহলে এই ধরনের চিত্র আমরা পাবো আরকি, হ্যাঁ? তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা আশা করি বুঝতে পেরেছ। তো এখন পরের যে কাজটা আছে সেটা হচ্ছে আংশিক পূর্ণ করা আছে। তোমাদের কাজের মাধ্যমে সম্পূর্ণ করো পরবর্তীতে চিত্রের সাহায্যে ধারণা নিয়ে। নিজের খাতায় ছক এঁকে পাশাপাশি বসানো টুকরা সংখ্যা ১১ থেকে ২০ এর জন্য ছক পূরণ করো। তো এখানে তোমাদের টেক্সট বই অনুযায়ী ১০ পর্যন্ত করা আছে। আমাদের ২০ পর্যন্ত এই ছকটা পূরণ করতে হবে, হ্যাঁ? তো ছক হচ্ছে ৩.১১। তো এখানে এই যে আমাদের এই অনুযায়ী আমরা এই কাজটা করব। তো পরের পৃষ্ঠায় যদি যাই, এই ছক ৩.১১ কাজটা। তো এখান থেকে আমরা শুরু করতে পারি। তো ১ম এর টুকরাতে আমরা এই যে কয় টুকরা ২ ভাগে মূল কাগজে ২ ভাগে ১ অংশ টুকরা যেই ভগ্নাংশটা পেয়েছিলাম আমরা, সেটা আমরা নিব। তাহলে ২ ভাগে ১ এভাবে ভগ্নাংশ যদি নিই, তাহলে এখানে পাশাপাশি বসানো যে টুকরার সংখ্যা যদি ১ নিই, তারপর গুণ প্রক্রিয়াটা হবে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে। এই যে আমাদের যে টেক্সট বইয়ে দেয়া ছিল সেভাবে যদি আনি, তাহলে মূল কাগজে যত অংশ লঘিষ্ঠ আকারে মানে হচ্ছে ছোট আকারে। আমাদের এই গুণ প্রক্রিয়ার মাধ্যমে ছোট আকারে ভগ্নাংশ আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা কি পাবো? ২ ভাগে ১।
ঠিক তারপরে যদি ২ টা টুকরা সংখ্যা যদি বসাই তাহলে এই যে দেখো তাহলে আমরা কত পাবো? ১ পাবো। কেন ১ হইলো এখানে? এই যে ২, ২ যদি আমরা কেটে দিই তাহলে ১ থাকলো ১। তারপরে টুকরা সংখ্যা যদি ৩ হয় তাহলে এই ২ ভাগে ১ এর সাথে আমরা গুণ করে কত পাবো? এই যে ২ ভাগে ৩। এটা আমরা লঘিষ্ঠ আকারে এভাবে বসাতে পারি। ৪ যদি আসি তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কত পাবো? এই যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস দেখো ২ ভাগ ১ গুণ ৪। ৪ টা হচ্ছে উপরের সংখ্যা। ২ দিয়ে যদি কাটাকাটি করি ২ দুগুণে ৪ তাহলে থাকলো ২ একে ২। এই যে ২ টা পাবো শুধু আমরা। তারপর যদি ৫ যদি টুকরা সংখ্যা পাশাপাশি বসাই তাহলে গুণ প্রক্রিয়াটা যদি এভাবে আসে তাহলে আমরা লঘিষ্ঠ আকারটা কত পাবো? ৫ ভাগের ২ পাবো। তারপরে যদি আমরা পাশাপাশি বসানো টুকরা সংখ্যা যদি ৬ হয়, তাহলে গুণ প্রক্রিয়া এইভাবে গিয়ে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে ৩। কেন ৩? এখানে এই যে ৩ দুগুণ ৬ তাহলে উপরে ৩, ৩ একে ৩ এভাবে ৩ পাই। তারপর হচ্ছে টুকরা সংখ্যা যদি ৭ হয় তাহলে এই গুণ প্রক্রিয়া এইভাবে পার হয়ে আমরা কত পাবো? ৭ ভাগের ২ পাবো। তারপরে পাশাপাশি বসানো টুকরো সংখ্যা যদি তোমার কত হয়? ৮ হয় তাহলে গুণ প্রক্রিয়াটা এইভাবে করে এই যে ২, ৪ টা গুণ ৮, হ্যাঁ? এই ৪ টা গিয়ে আমরা লঘিষ্ঠ আকারটা কত পাবো? ৪ পাবো। হ্যাঁ? তারপর যদি আমাদের পাশাপাশি বসানো টুকরা সংখ্যা যদি ৯ হয় তাহলে এভাবে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা কত পাবো? ৯ ভাগের ২ পাবো। তারপর ঠিক একইভাবে ১০ যদি হয় তাহলে গুণ প্রক্রিয়া এভাবে এই যে এখানে ৫ দুগুণ তোমার কত? ১০। এই যে উপরে ৫ একে ৫ দিয়ে তাহলে লঘিষ্ঠ আকারটা আমরা পাচ্ছি কত? ৫, হ্যাঁ? তো আমাদের এই যে বইয়ে ১০ পর্যন্ত ছিল, আমরা ১০ পর্যন্ত করেছি। আরো যে আমাদের কাজের যে নির্দেশনায় যেটা দেয়া ছিল ১১ থেকে আরো ২০ পর্যন্ত আমাদের কাজটা করতে হবে। তো আসো আমরা এখনো শেষ হয় নাই। তো এখানে আমরা ১১ থেকে শুরু করি। ১১ থেকে শুরু করলে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে ১১ ভাগের ২। ১২ যদি টুকরা সংখ্যা হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাবো হচ্ছে ঠিক একইভাবে ৬। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি যে এখানে গুণ প্রক্রিয়াটা কিন্তু বারবার কিন্তু আর বলছি না, হ্যাঁ? তো আবার একটু বলি এই যে বলে কিন্তু আর আশা করি আর বলা লাগবে না। ২ ভাগে ১ গুণ ১২ মানে হচ্ছে ১২ টা উপরের সংখ্যা। ৬ দুগুণ ১২ উপরে ৬, ৬ একে ৬। এভাবে আমরা লঘিষ্ঠ আকারটা ৬ পেতে পারি। তারপর টুকরো সংখ্যা যদি ১৩ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ১৩ ভাগে ২ পাবো। ১৪ যদি টুকরো সংখ্যা হয় তাহলে এই গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা ৭ পাবো। ১৫ যদি হয় গুণ প্রক্রিয়াটার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা ১৫ ভাগের ২ পাবো। ঠিক একইভাবে ১৬ যদি হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা কত পাবো? ৮ পাবো। ১৭ হইলে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে ১৭ ভাগের ২। ১৮ যদি হয় তাহলে আমাদের গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে শুধুমাত্র ৯। ১৯ যদি হয় তাহলে আমাদের গুণ প্রক্রিয়ার মাধ্যমে লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে ১৯ ভাগের ২। একদম সর্বশেষ যে টুকরা সংখ্যা যদি ২০ হয় তাহলে আমাদের এই যে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাবো হচ্ছে লঘিষ্ঠ আকারটা কত? ১০। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এই যে পরবর্তী যে একটা ৭০ পৃষ্ঠার যে একটা কাজ ছিল, তো সেই কাজের আগে যেটা লিখা আছে, এখন তাহলে কি দেখতে পাচ্ছ? তুমি কিন্তু প্রত্যেকবার একটি করে খণ্ড পাশাপাশি বসাচ্ছ এবং সেটির সাপেক্ষে একটি ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা পাচ্ছ। তো আমরা যে লঘিষ্ঠ আকারটা সেটাই বলছি আমরা। লঘিষ্ঠ আকারে আমরা দেখেছি হচ্ছে কোনো ক্ষেত্রে আমরা ভগ্নাংশ পেয়েছি, কোনো ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি। হ্যাঁ? সেটাই বলা হচ্ছে। তো এখন এই একক কাজটা হচ্ছে সেটার আলোকে করতে হবে আমাদের। আমরা যে একক কাজটা করলাম যে আগে যে ১ থেকে ২০ পর্যন্ত যে টুকরা সংখ্যা দিয়ে সেটা ছিল হচ্ছে আমাদের তোমার ২ টা খণ্ডে যদি আমরা খণ্ডিত করি সেই কাজটা। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে ৩, ৪ ও ৫ টি সমান খণ্ডের টুকরা করা। তো আমাদের আগের কাজটা ছিল হচ্ছে ২ টি সমান খণ্ডের টুকরা করা কাজ। তো এখন যেটা বলা হচ্ছে ৩, ৪ ও ৫ টি সমান খণ্ডের টুকরা করা কাগজগুলো খণ্ডগুলোর জন্য খাতায় ছক ৩.১১ এর অনুরূপ ছক এঁকে তা সম্পূর্ণ করতে হবে। আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ২ ভাগে ১। তো আমরা যদি ৩ টি সমান খণ্ড বলতে যেটা জানি আমরা সবাই জানি সেটা হচ্ছে ৩ ভাগে ১ এবং ৪ টি সমান খণ্ডে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কত? ৪ ভাগে ১ এবং ৫ টি সমান খণ্ডের টুকরো বলতে আমরা বুঝি হচ্ছে ৫ ভাগে ১। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই একক কাজটা আমরা ১ম এ ৩ ভাগে ১ দিয়ে কাজটা করব। তারপর ৪ ভাগে ১ দিয়ে যে এটা করব। তারপর হচ্ছে ৫ ভাগে ১ দিয়ে আমরা কাজটা করতে পারি। তো শুরু করি আমরা। এই যে
এই ছকটা আমি ব্ল্যাঙ্ক এভাবে নিয়ে আসলাম। এখন আমাদের প্রথমে হচ্ছে 3/1 দিয়ে আমরা শুরু করতে পারি। টুকরো উপর লিখিত ভগ্নাংশ হচ্ছে 3/1, তারপর হচ্ছে এভাবে 1 দিয়ে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকার কত পাবো? 3/1। তো 2 দিয়ে আমরা টুকরা সংখ্যা 2 যদি দিই তাহলে আমরা লঘিষ্ঠ আকারে সংখ্যাটা পাবো হচ্ছে কত? ভগ্নাংশটা পাবো হচ্ছে 2/3। তারপর টুকরা সংখ্যা যদি 3 হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো শুধুমাত্র 1। তারপর যদি টুকরো সংখ্যা যদি 4 হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লঘিষ্ঠ আকার পাবো হচ্ছে 4/3। তারপর যদি টুকরো সংখ্যা যদি 5 হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লঘিষ্ঠ আকারটা পাবো 5/3। ঠিক একইভাবে পরপর 6 যদি টুকরা সংখ্যা হয় তাহলে আমাদের গুণ প্রক্রিয়ার মাধ্যমে লঘিষ্ঠ আকারটা পেতে পারি 2। 7 যদি হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে 7/3। যদি টুকরা সংখ্যা 8 হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লঘিষ্ঠ আকারটা কত পাবো? 8/3। এবং টুকরা সংখ্যা যদি 9 হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পেতে পারি শুধুমাত্র যেটা সংখ্যা মানে পূর্ণ সংখ্যা 3। এবং 10 সর্বশেষে 10 যদি পাশাপাশি বসানো টুকরো সংখ্যা যদি 10 হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে লঘিষ্ঠ আকারটা আমরা একটা ভগ্নাংশ পেতে পারি সেই ভগ্নাংশটা হচ্ছে কত? 10/3। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই যে 3/1 যে সমান খণ্ডে খণ্ডিত করা এই যে ভগ্নাংশ দিয়ে আমরা পাশাপাশি বসানো টুকরো সংখ্যা ১ থেকে 10 পর্যন্ত আমরা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4/1 ভগ্নাংশ দিয়ে। হুম? তো এটাও ঠিক এইভাবে আমরা কাজটা শুরু করব। এই যে পাশাপাশি বসানো ১ যদি হয় তাহলে লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে ১। যদি টুকরো সংখ্যা যদি ২ হয় তাহলে লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে 2/1। ৩ যদি টুকরো সংখ্যা হয় তাহলে লঘিষ্ঠ আকার আমরা পেতে পারি যে 3/4। ৪ যদি টুকরো সংখ্যা হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র লঘিষ্ঠ আকারটা কত পাবো? ১ পাবো। এখন যদি টুকরো সংখ্যা যদি ৫ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো 5/4। এখন হচ্ছে ৬ পাশাপাশি বসানো টুকরো সংখ্যা যদি ৬ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে লঘিষ্ঠ আকারটা আমরা কত পাবো? 3/2। এখন টুকরো সংখ্যা যদি ৭ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পেতে পারি 7/4। এবং টুকরো সংখ্যা যদি ৮ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লঘিষ্ঠ আকারটা পাবো শুধুমাত্র যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ২। এবং টুকরো সংখ্যা যদি ৯ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে একটা ভগ্নাংশ রূপ যেটা হচ্ছে 9/4। এবং সর্বশেষ যদি টুকরো সংখ্যা যদি ১০ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে কত? ভগ্নাংশ 5/2। তো এখানে একটু বলি এই যে সর্বশেষে এই যে 4/1 গুণ 10 মানে হচ্ছে আমরা এই যে ১০ এবং ৪ কে ২ দিয়ে কাটাকাটি করেছি। ৪ কে ২ দিয়ে কাটলে কত হয়? ভাগফল ২। তার মানে হচ্ছে নিচে ২ এবং ১০ কে ২ দিয়ে কাটলে হয় ৫। তাহলে উপরে থাকলো ৫, ৫ একে ৫ আর নিচে হচ্ছে ২। তো 5/2 এইভাবে আমরা এই লঘিষ্ঠ আকারটা ভগ্নাংশ রূপে পেতে পারি। তো সর্বশেষ আরেকটা ভগ্নাংশ টুকরা উপর লিখিত ভগ্নাংশ 5/1 আছে সেটা আমরা এখন করব। তো ঠিক এইভাবে টুকরো সংখ্যা দিয়ে আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে 5/1 পেতে পারি এবং টুকরো সংখ্যা ২ দিয়ে আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে 5/2 তারপর ঠিক এই যে টুকরো সংখ্যা যদি ৩ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা 3/5। তারপর ৪ যদি হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লঘিষ্ঠ আকারটা পাবো হচ্ছে 4/5। আবার টুকরো সংখ্যা যদি ৫ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা একটা পূর্ণ সংখ্যা পাবো যেটা আমরা দেখতেছি শুধুমাত্র ১। এবং পাশাপাশি বসানো টুকরো সংখ্যা যদি ৬ হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা কত পাবো? একটা ভগ্নাংশ রূপে ৬/৫। এবং ৭ যদি পাশাপাশি বসানো টুকরো সংখ্যা হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কত পাবো? লঘিষ্ঠ আকারটা ৭/৫। এবং ৮ যদি হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা পাবো ৮/৫। ঠিক ৯ যদি হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারটা ৯/৫ এবং সর্বশেষ যদি ১০ যদি হয় তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সর্বশেষ যে লঘিষ্ঠ আকারটা একটা পূর্ণ সংখ্যা পাবো সেটা হচ্ছে একমাত্র ২, হ্যাঁ? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আমার কাছে মনে হয়েছে আমরা একটু দ্রুত শেষ করলাম। মানে দ্রুত কথা বলেছি আমি। তো এই দ্রুত কথা বলার মধ্যে যদি তোমাদের যদি বুঝতে যদি কারোর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। কারণ হচ্ছে একই জাতীয় একই নিয়মে এই কাজগুলো যখন করা হয় তো
আমাদের ১ম যে কাজটা মোটামুটি একবার ধরতে পারলে কিন্তু পরেরগুলো কিন্তু তোমরা নিজেরাই কিন্তু সংখ্যাগুলো অথবা ভগ্নাংশগুলো চেঞ্জ করে তোমরা নিজেরাই কিন্তু এভাবে গুণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু লঘিষ্ঠ আকারটা আমরা এভাবে বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করব। তো শেষ করার আগে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই এখনই সাবস্ক্রাইবটা করে তোমার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো এবং পরবর্তী যে আমার যে ক্লাসগুলো আছে সেখানে তোমরা অবশ্যই থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।